একটি ওয়ার্কশিট কিভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়ে আজকে আমাদের এই ভিডিওতে দেখব। তো আমরা একটা কোম্পানি নিয়েছি, এবিসি কোম্পানি, এবং তার একটা ট্রায়াল ব্যালেন্স আছে। এখানে যে তথ্যগুলো আছে দেখি, ক্যাশ, অ্যাকাউন্ট, রিসিভেবল, সাপ্লাইস, এরকম সম্পদের কিছু তথ্য আছে, দায়ের কিছু তথ্য আছে, ক্যাপিটাল ড্রয়িংস, সার্ভিস রেভিনিউ আছে এবং খরচের কিছু তথ্য আছে। এই তথ্যগুলো দেওয়া আছে এবং অ্যাডজাস্টমেন্ট আমরা নিয়েছি চারটা। এখানে চারটা অ্যাডজাস্টমেন্ট আছে। একটা ইন্স্যুরেন্স এক্সপায়ার, যেটা 200 টাকা করে পার মান্থ। সাপ্লাইস হাতে আছে, মাস শেষে যেটা হাতে আছে সেই টাকাটা নেওয়া হয়েছে। ডিপ্রিসিয়েশন আছে এবং ইন্টারেস্ট অফ টাকা 500, মানে যেটা নোটস পেয়েবল উপর ইন্টারেস্ট অ্যাক্রু হয়েছে সেই তথ্যটা আছে। এই হলো একটা তথ্য দেওয়া আছে। এই তথ্যের ভিত্তিতে একটা ওয়ার্কশিট করতে হবে। মানে ওয়ার্কশিটের যে 5টা কলাম আছে, ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, একটা শিটে আমরা এটা আজকে করব। তো আমরা শুরু করি। প্রথমে অ্যাডজাস্টমেন্টগুলোকে জার্নাল এন্ট্রিজ করব। প্রথমে রয়েছে ইন্স্যুরেন্স এক্সপায়ার অ্যাট দ্য রেট টাকা 200 পার মান্থ। আমাদের ট্রায়াল ব্যালেন্সে কিন্তু প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া আছে। যদি প্রিপেড ইন্স্যুরেন্স দেওয়া থাকে আর এখানে এক্সপায়ার বলা থাকে, তাহলে যে টাকা এক্সপায়ার হবে সেটা ডেবিট করব। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হবে 200। আর এক্সপায়ার হয়েছে কি, প্রিপেড ইন্স্যুরেন্সের টাকা এক্সপায়ার হয়েছে, তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 200। প্রথমে অ্যাডজাস্টমেন্টটা যেটা ছিল সেই অ্যাডজাস্টমেন্টের জার্নাল এন্ট্রিটা আমরা করে নিলাম। আমরা সহজভাবে এটা লিখে নিলাম ব্র্যাকেট দিয়ে, ডেবিট ক্রেডিট। তাহলে প্রথম জার্নাল এন্ট্রি হলো। এরপরে এই যে জার্নাল এন্ট্রি হলো, এটা ওয়ার্কশিটে কি ইফেক্ট করবে সেটা দেখব। আমরা এখানে খেয়াল করি দুইটা লেজারের নাম আসছিলো, একটা হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স, একটা হলো প্রিপেড ইন্স্যুরেন্স। এই দুইটা নামের মধ্যে হতে ট্রায়াল ব্যালেন্সে যে নামটা আছে সেটা তো থাকবেই। যদি কোনো নাম না থাকে তাহলে আমরা সেটা নিচে লিখে নিব, অর্থাৎ নতুন করে নাম এন্ট্রি হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হয়েছে 200 টাকা। অ্যাডজাস্টমেন্টের যে কলাম, এই অ্যাডজাস্টমেন্টের কলামে আমরা 200 টাকা ডেবিট করলাম, আর প্রিপেড ইন্স্যুরেন্স যেটা কমে গেল সেটা ক্রেডিট পাশে 200 টাকা নিলাম। অর্থাৎ 1 নম্বর যে অ্যাডজাস্টমেন্ট সেটার ইফেক্ট আমরা সম্পূর্ণ কাজ করলাম। 2 নম্বর অ্যাডজাস্টমেন্টে চলে যাব। 2 নম্বর অ্যাডজাস্টমেন্টে ছিল সাপ্লাইস টাকা 1000 অন হ্যান্ড। আমাদের এখানে সাপ্লাইস ছিল 1300 টাকা, আর মাস শেষে হাতে আছে 1000 টাকা। তার মানে বোঝা গেল 300 টাকার সাপ্লাইস ব্যবহার করা হয়েছে। যেটা ব্যবহার করা হয়েছে সেটা আমরা এক্সপেন্স হিসেবে ডেবিট করব। তাহলে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট 300 টাকা, আর যেটা সাপ্লাইস সম্পদ হিসেবে আমরা রেখেছি, সাপ্লাইস ক্রেডিট হবে 300। এই জার্নাল এন্ট্রিসটা করলাম। এখন আবার সেই একই নিয়মে জার্নাল এন্ট্রিসকে আমাদের সেই ওয়ার্কশিটের এটার ইফেক্টটা দেখাইতে হবে। তো যেহেতু দুইটা নাম আছে, ডেবিট ক্রেডিট, সাপ্লাইস এক্সপেন্স, আরেকটা হলো সাপ্লাইস। যেহেতু সাপ্লাইস এক্সপেন্স নাই, তাই এই তথ্যটা আমরা অ্যাকাউন্ট টাইটেল কলামের নিচে নতুন করে লিখব। যে আমরা এর আগে বলেছিলাম যে নামটা থাকবে না সেটা আমরা নতুন করে এন্ট্রি করব। আচ্ছা, তাহলে সাপ্লাইস এক্সপেন্স 300 টাকা আমরা ডেবিট করলাম, আর সাপ্লাইস ক্রেডিট করা হয়েছিল যেহেতু সাপ্লাইস নামটা আগেই ছিল অ্যাকাউন্ট টাইটেলের আওতায়, সেই নামের অধীনে 300 টাকা ক্রেডিট করে দিলাম। অ্যাডজাস্টমেন্ট 2 নম্বরটা আমাদের কমপ্লিট হলো। এরপরে আমরা পরের অ্যাডজাস্টমেন্টে যাব। আমরা দেখছি দুইটা এন্ট্রি কমপ্লিট। আমাদের টোটাল 4টা জার্নাল এন্ট্রি ছিল। 4টা জার্নাল এন্ট্রির জন্য আমাদের 2টা নতুন লেজার ক্রিয়েট করতে হয়েছে ওয়ার্কশিটের ভিতরে। এরপর 3 নম্বর অ্যাডজাস্টমেন্ট হলো মান্থলি ডিপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট টাকা 900। ডিপ্রিসিয়েশন প্রতি মাসে 900 টাকা করে ধরতে হবে। আচ্ছা, ডিপ্রিসিয়েশন যদি প্রতি মাসে 900 হয়, তাহলে আমরা ডিপ্রিসিয়েশন জার্নাল এন্ট্রি যেটা আছে, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 900, যেটা 900 ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট 900 ক্রেডিট। জার্নাল এন্ট্রি যদি ঠিকভাবে করা যায়, ওয়ার্কশিট আশা করা যায় একেবারে সঠিক হবে। তো ডিপ্রিসিয়েশন এক্সপেন্সকে আমরা ডেবিট করে দিলাম। কত টাকা হবে? 900 টাকা। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স কিন্তু যে টায়ার ব্যালেন্সটা দেওয়া ছিল সেখানে ছিল না, নতুন করে লিখলাম ডেবিট পাশে 900 টাকা। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, এই তথ্যটাও দেওয়া নাই, তো এটাও আমরা নতুন করে লিখব।
আমরা এর আগে যখন দুইটা জার্নাল এন্ট্রি করলাম অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, সেখানে কিন্তু একটা করে দেওয়া ছিল লেজারের নাম আর একটা নতুন করে লিখছি, কিন্তু খেয়াল করে দেখলাম এই লেজারটা যখন করতে, এই অ্যাডজাস্টমেন্ট যখন করতে গেলাম, জার্নাল এন্ট্রির যে দুইটা নাম ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এবং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, কোনো নামই আমাদের ট্রায়াল ব্যালেন্সে নাই, তাই আমরা নতুন করে লিখলাম এবং নতুন করে সেই অ্যাডজাস্টমেন্টের ডেবিট পাশে ক্রেডিট পাশে লিখে নিব। আচ্ছা, এরপরে আছে ইন্টারেস্ট অফ টাকা 500 on the notes payable has accrued during May 2024, অর্থাৎ ইন্টারেস্ট এক্সপেন্স হয়েছে 500 টাকা। তাহলে এটার জার্নাল এন্ট্রি কি? আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট এবং ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 500। আচ্ছা, দেখি এই লেজারের নাম আছে কি না। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স তো নাই, এটাকে যে খরচের তালিকা দেখলাম আমরা, সেখানে অল্প একটা খরচ আছে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স আমরা অ্যাডজাস্টমেন্টের যে কলামটা আছে সেখানে ডেবিট করব। আচ্ছা, ইন্টারেস্ট পেয়েবলও দেখতেছেন নাই, তাহলে আমরা আবার এসে একই ধারাবাহিকতায় ইন্টারেস্ট পেয়েবল অ্যাডজাস্টমেন্টের যে কলাম আছে সেটাতে ক্রেডিট পাশে লিখব। আমরা খেয়াল রাখবো একটা জিনিস আমরা এখানে ভালো করে শিখে নিব, যদি অ্যাডজাস্টমেন্ট 4টা আছে দেখে, এখানে কিন্তু 2টার পুরাতন লেজার থাকায় সেখানে 2টা নতুন করে দেওয়া হয়েছে, আর পরের যে 2টা অ্যাডজাস্টমেন্ট সেখানে কিন্তু নতুন করে ডেবিট ক্রেডিট যা আসছে, অর্থাৎ প্রত্যেকটা ডেবিট ক্রেডিটের জন্য 2টা এন্ট্রির জন্য 4টা আমাদের রো ক্রিয়েট করতে হয়েছে বা নতুন রো ব্যবহার করতে হয়েছে 4টা। আচ্ছা, এখন খেয়াল করে দেখি আমাদের এখানে ট্রায়াল ব্যালেন্সের যোগফল 77,300 টাকা। এটা খেয়াল রাখবো যে এটা অবশ্যই তো মিল থাকবে, যেহেতু ট্রায়াল ব্যালেন্সে ডেবিট ক্রেডিট সমান হয়। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি যখন করলাম ডেবিট ক্রেডিট, যেহেতু আমরা জার্নাল এন্ট্রি আমাদের করা হয়েছে, তাহলে জার্নাল এন্ট্রি ডেবিট ক্রেডিট যেহেতু আমরা সমান করি, সো একইভাবে এই অ্যাডজাস্টমেন্ট যে কলাম এটার ডেবিট ক্রেডিটও সমান হবে। তো আমরা আমাদের ওয়ার্কশিট 10 কলাম বিশিষ্ট, এর মধ্যে 5টা কলামের নাম হলো ট্রায়াল ব্যালেন্স, প্রত্যেকটা 2টা করে, 5টা কলাম, এর প্রত্যেকটা 2টা করে, অর্থাৎ 10টা কলাম হয় ডেবিট ক্রেডিট করে। ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট। আমরা অ্যাডজাস্টমেন্টের ডেবিট ক্রেডিট কলাম যোগ করলাম 1,900 টাকা, 1,900 টাকা, অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের কলামও ঠিক আছে। আমরা এখনই পরের কলামে চলে যাব, কি? অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সটা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে এখানে আমাদের যে সম্পদের তথ্যগুলো আছে, অর্থাৎ ডেবিট পাশের যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো যদি হয় তাহলে অ্যাডজাস্টমেন্ট কলামের ডেবিটগুলোর সাথে যোগ করতে হবে এবং ক্রেডিটগুলো বাদ দিতে হবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমরা সম্পদগুলো একটু আলাদা কালার করে দিলাম সহজে বোঝার জন্য। কি কি আছে? ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইস, প্রিপেড ইন্স্যুরেন্স, ইকুইপমেন্ট। এই টাকাগুলো আমরা কি ফর্মুলা দিলাম? ট্রায়াল ব্যালেন্সের যে ডেবিটটা পাশে টাকা আছে সেখানকার সাথে অ্যাডজাস্টমেন্টের ডেবিটগুলো যোগ, ক্রেডিটগুলো বিয়োগ দিয়ে ফর্মুলা দিলাম, এটা হয়ে গেল। এরপরে লায়াবিলিটিস অ্যান্ড ইকুইটিসের 3টা রো রয়েছে। লায়াবিলিটিস অ্যান্ড কী কী আছে? নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, ওনার্স ক্যাপিটাল। নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, ওনার্স ক্যাপিটাল আগে যখন অ্যাসেটের ফর্মুলা চিন্তা করেছিলাম তার ঠিক উল্টো হবে, অর্থাৎ এখানে ক্রেডিট পাশের সাথে অ্যাডজাস্টমেন্টের ডেবিটগুলো বাদ যাবে আর ক্রেডিটগুলো যোগ হবে। সেইভাবে ফর্মুলা আমরা ব্যবহার করব, খুব সহজেই এটার ভ্যালুটা চলে আসবে। আমরা কিন্তু করতেছি এখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আচ্ছা, ড্রয়িংস, ওনার ড্রয়িং, যেহেতু এটা কন্ট্রা অ্যাকাউন্ট আমাদের ক্যাপিটালের, তো সেক্ষেত্রে এটা অ্যাসেটের ফর্মুলায় আসবে, তা আমরা এটা কপি করে ফর্মুলাটা বসিয়ে দিব। তো ওনার্স ড্রয়িংটা কি হইল? ডেবিট পাশের যে ট্রায়াল ব্যালেন্সের ভ্যালু এর সাথে অ্যাডজাস্টমেন্টের ডেবিট যোগ এবং ক্রেডিট বিয়োগ হলো, এই ভ্যালুটা চলে আসলো। এরপরে আমাদের সম্পদ, দায় ও ইকুইটির তথ্যগুলো হলো। আমরা এখন চলে যাব আয় ব্যয় হিসাবে। আয় ব্যয় হিসাবের ক্ষেত্রে আয় ব্যয় হিসাবের যে লেজারগুলো, এখানে দেখি কয়টা আছে? এখানে আছে 4টা। সার্ভিস রেভিনিউ, স্যালারিস এক্সপেন্স, ইউটিলিটিস এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। যখন সার্ভিস রেভিনিউ আমরা নিব, সার্ভিস রেভিনিউর ক্ষেত্রে খেয়াল রাখবো যে
যে সার্ভিস রেভিনিউ যেহেতু এটা আয় হিসাব, অর্থাৎ এটা ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট থাকবে, তাহলে এটার সাথে অ্যাডজাস্টমেন্টের ডেবিটটা বাদ গিয়ে তারপরে ক্রেডিটটা যোগ হবে। এখানে যদি কোনো তথ্য নাই, এটা টোটালি 4,900 টাকা ক্রেডিট হবে। আচ্ছা, এটা হলো সার্ভিস রেভিনিউ। আচ্ছা, এরপরে আমরা দেখব স্যালারিস এক্সপেন্স, ইউটিলিটিস এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এই তিনটা কি? এই তিনটা হলো এক্সপেন্স। আচ্ছা, এক্সপেন্সের ক্ষেত্রে খেয়াল রাখবো, এক্সপেন্সের যেহেতু ডেবিট ট্রায়াল ব্যালেন্সে ডেবিট ভ্যালু আছে, ডেবিট ভ্যালু থাকে সাধারণত, তো ডেবিট ভ্যালু থাকার কারণে সেটা সম্পদের ন্যায় ফর্মুলাটা দিয়ে রাখবো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের তথ্যটা বের করার জন্য। কি করব, ডেবিট পাশের যে তথ্যটা আছে ট্রায়াল ব্যালেন্সের, সেই ডেবিট পাশের তথ্যের সাথে অ্যাডজাস্টমেন্টের ডেবিটগুলো যোগ হবে এবং ক্রেডিটগুলো বাদ যাবে। এই ফর্মুলাটা দিব। এই তিনজনের একই ফর্মুলা হবে, স্যালারিস এক্সপেন্স, ইউটিলিটিস এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। আচ্ছা, আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অনেকটাই করে ফেলছি, নিচের অংশ কিন্তু বাদ আছে, খেয়াল রাখতে হবে। কারণ আমাদের অ্যাডজাস্টমেন্ট জার্নাল এন্ট্রি করার পর নতুন কিছু লেজার আসছে, যেটা আমরা নতুন রো ব্যবহার করেছি। এই নতুন রো যে তথ্যগুলো, সেটা আবার একই ধারাবাহিকতায় আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে নিয়ে আসব। খেয়াল করে দেখি কি কি আসছে। এখানে প্রথমে দেখতেছি ইন্স্যুরেন্স এক্সপেন্স, তারপরে আছে সাপ্লাইস এক্সপেন্স, এরপরে আছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। এক্সপেন্সের ক্ষেত্রে আমরা একটু আগে শিখেছিলাম যে ডেবিট পাশের যদি এখানে তো অবশ্য নতুন এন্ট্রি থাকার কারণে ট্রায়াল ব্যালেন্সে কোনো তথ্য নাই, শুধু অ্যাডজাস্টমেন্টের তথ্য আছে, যার কারণে একটা সুবিধা, আমরা সরাসরি অ্যাডজাস্টমেন্টের তথ্যটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে বসিয়ে দিব। ইন্স্যুরেন্স এক্সপেন্স, সাপ্লাইস এক্সপেন্স, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, তিনজনের ব্যালেন্সটাই, অর্থাৎ তিনজনের অ্যাডজাস্টমেন্ট কলামে ডেবিট পাশে ভ্যালু আছে, সেটা আমরা ডেবিট পাশে বসিয়ে দিলাম। এরপর রয়েছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, সেটা ক্রেডিট ব্যালেন্স ক্রেডিট পাশে বসাবো। ইন্টারেস্ট এক্সপেন্স, সেটা ডেবিট পাশে আছে, ডেবিট পাশে বসাবো। ইন্টারেস্ট পেয়েবল, সেটা ক্রেডিট পাশে আছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট পাশে বসাবো। আমরা এতক্ষণ ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টমেন্টগুলো সমন্বয় করে যে চারটা সমন্বয় ছিল সেটা সমন্বয় করলাম, পাশাপাশি নতুন কিছু যে লেজার বসাইছি সেটাকে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে নিয়ে আসলাম। এরপর আমরা এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা অটোসাম করে নিব, দেখব ডেবিট ক্রেডিট ঠিক আছে কিনা, কারণ আমাদের এই ব্যালেন্স ক্যারি করার সময় অনেক সময় ভুল হয়ে যায়। তো আমাদের 78,700 টাকা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এই 78,700 টাকা ঠিক আছে। এখন আমাদের কাজ হলো ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তৈরি করা। ইনকাম স্টেটমেন্টের ব্যালেন্স শিট তৈরি করার জন্য আমাদের কী করতে হবে, এই আইটেমগুলো চিহ্নিত করতে হবে। প্রথম লেজার থেকে যাব ক্যাশ। ক্যাশ এটা হলো অ্যাসেট, তাহলে আমরা ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসাবো, তাহলে আমরা ক্যাশটা নিয়ে নিলাম। আমরা যে ফিনান্সিয়াল তথ্যগুলো নিব সেটা অবশ্যই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে নিব। অ্যাকাউন্ট রিসিভেবল, এটা কারেন্ট অ্যাসেট, সেটা আমরা ব্যালেন্স শিটে ডেবিট পাশে নিব। আচ্ছা, এটা নিলাম। এরপর আছে সাপ্লাইস, একইভাবে কারেন্ট অ্যাসেট, সেটা আমরা ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসাবো। সাপ্লাইস এটা আমাদের 1,000 টাকা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের যে তথ্যটা আছে সেটা আমরা ব্যালেন্স শিটে ডেবিট পাশে নিয়েছি। এরপর হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্সের 2,200 টাকা, সেই তথ্যটা আমরা ব্যালেন্স শিটে ডেবিট পাশে নিলাম। ইকুইপমেন্ট, এটা ফিক্সড অ্যাসেট, তাহলে আমাদের ব্যালেন্স শিটের ডেবিট পাশে যাবে, অর্থাৎ সম্পদগুলো ব্যালেন্স শিটে ডেবিট পাশে যাবে। আমরা শুরু থেকে কিন্তু সবগুলো সম্পদ তথ্য নিলাম। এরপর হচ্ছে নোটস পেয়েবল, নোটস পেয়েবল হলো কারেন্ট লায়াবিলিটিস, ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যাবে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে কিন্তু তথ্যটা নিয়ে আমরা ব্যালেন্স শিটে বসাচ্ছি। যদি আয় ব্যয়ের তথ্য হতো, অর্থাৎ ইনকাম অথবা এক্সপেন্স হয়, তাহলে কিন্তু আমরা ইনকাম স্টেটমেন্টে বসাইতাম। এরপরে অ্যাকাউন্টস পেয়েবল, একইভাবে কারেন্ট লায়াবিলিটি 2,400 টাকা। এরপর হচ্ছে ওনার্স ক্যাপিটাল, এটা মূলধন ইকুইটি, অর্থাৎ ইকুইটি ক্রেডিট পাশে যাবে। ওনার্স ক্যাপিটালে টাকা আছে 30,000 টাকা, সেই টাকাটা আমরা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসালাম। এরপর রয়েছে ড্রয়িংসটাকে ডেবিট পাশে ব্যালেন্স আছে, আমরা এটা ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসাবো। আমরা এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে যে তথ্যটা নিচ্ছি এটা কিন্তু ব্যালেন্স শিট আইটেম হওয়ার কারণে ব্যালেন্স শিটে নিচ্ছি। যদি ইনকাম বা এক্সপেন্সের তথ্য হয় তাহলে কিন্তু ইনকাম স্টেটমেন্টে নিতে হবে। যেমন সার্ভিস রেভিনিউ 4,900 টাকা, এটা আয় হওয়ার কারণে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে বসবে। আচ্ছা, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে বসলো। এরপরে স্যালারিস এক্সপেন্স কত টাকা, 3,200। একইভাবে দেখতেছি স্যালারিস, ইউটিলিটিস, অ্যাডভার্টাইজমেন্ট, এই তিনটা খরচই আমাদের যেহেতু ব্যয় হিসাব, তাহলে মানে এই তিনটাই আমরা ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে নিব, অর্থাৎ খরচ। আমরা ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পাশে নিয়েছিলাম সার্ভিস রেভিনিউ।
আচ্ছা, এরপর আর কি আছে দেখি, ওই টোটালটা আমরা একটু স্কিপ করে যাব। এরপর রয়েছে ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্সে আমাদের অ্যাডজাস্টেড টায়ার ব্যালেন্সের যে ফিগার তিনটা ছিল, ইন্স্যুরেন্স 200, সাপ্লাইজ 300 টাকা এবং ডিপ্রিসিয়েশন এক্সপেন্স 900 টাকা। এই তিনটা ফিগার আমরা এখানে নিয়ে নিচ্ছি। তো তিনটাই খরচ, তার মানে ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে নিলাম। এরপর হচ্ছে অ্যাকিউমুলেটেড ডিপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, যেটা পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় এটা আমাদের ব্যালেন্স শিটের সম্পদ থেকে বাদ যায়, যেহেতু এটা ওয়ার্কশিট, তাহলে আমরা ক্রেডিট পাশে দিব, কারণ ডেবিট পাশ থেকে তো বিয়োগ করতে পারবো না। আমাদের এখানে ওয়ার্কশিটের নিয়ম অনুসারে এটা ক্রেডিট পাশে যাবে। ইন্টারেস্ট এক্সপেন্স, আমরা বলেছিলাম এক্সপেন্স আইটেম হলে ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে, আয় হলে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স আমরা ডেবিট পাশে নিলাম 500 টাকা। এরপরে ইন্টারেস্ট পেয়েবল আছে, সেটা ইন্টারেস্ট পেয়েবল দায়, কারেন্ট লাইবিলিটি, সেজন্য ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে বসলো। খেয়াল করে দেখলাম আমাদের যে রোগুলো ছিল অর্থাৎ লেজারগুলো, সবগুলো লেজার কিন্তু আমরা ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিটে যার সাথে যেটা সম্পর্ক ঠিক সেই কলামের আওতায় নেওয়া হয়েছে। এখন আমরা যেটা করব, ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ কম্পেয়ার করব। আমরা দেখি ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশ আর ক্রেডিট পাশ যদি কম্পেয়ার করি, আমাদের ক্রেডিট পাশে ব্যালেন্স হলো 4,900 আর ডেবিট পাশে 6,300। দুইটাকে যদি কম্পেয়ার করি আমরা দেখতেছি ডেবিট পাশে টাকা বেশি, অর্থাৎ ব্যয় বেশি। যদি ব্যয় বেশি হয় তাহলে আমাদের ক্ষতি হয়। তাহলে কত টাকা ব্যয় বেশি হয়েছে সেটা আমরা নিট লস লিখে সেটা বিয়োগ করে নেব। 6,300 থেকে 4,900 টাকা বাদ যাবে। এই 1,400 টাকা আমাদের নিট লস। এবিসি কোম্পানি, আমরা যে কোম্পানির ওয়ার্কশিট করতেছি, এটার নিট লস পেলাম 1,400। এটা ব্যালেন্স শিটে ডেবিট পাশে চলে যাবে, কারণ এটা ক্ষতি হওয়ার কারণ ডেবিট পাশে হলো। যদি আয় হতো তাহলে ক্রেডিট পাশে। এখন আমরা ব্যালেন্স শিটের দুই পাশে আবার যোগ করব, অটো সাম করে নিব এই 1,400 টাকা সহ, দেখব আমরা এটা মিলে যাবে আশা করি। তো অটো সাম করলাম 73,800 টাকা, ক্রেডিট পাশেও 73,800 টাকা। এইভাবে আমরা একটা কোম্পানির ওয়ার্কশিট সম্পূর্ণভাবে নির্ভুলভাবে করতে পারি। এইভাবে নিয়মমাফিক করতে পারলে আশা করি একেবারেই নির্ভুল হবে। তো খুব সহজে একটা ওয়ার্কশিট কীভাবে প্রস্তুত করতে হয় আমরা এবিসি কোম্পানির মে মাসের একটা ওয়ার্কশিট তৈরি করে দেখালাম। এইভাবে আমরা ওয়ার্কশিট প্রস্তুত করব। ধন্যবাদ সবাইকে।